আমডাঙ্গায় জাতীয় সড়কে বিক্ষোভ জমি হারাতে সেই ছবিটা দেখাবো আপনাদের। 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বিক্ষোভকারীদের। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, বিক্ষোভকারীদের ঠিক কি দাবি? দেখো, বিক্ষোভকারী অর্থাৎ প্রায় 21টি মৌজা রয়েছে অর্থাৎ আমডাঙ্গা এলাকা ব্লকের মধ্যে, সেই জমির অধিগ্রহণ নিয়ে কিন্তু গন্ডগোল। তার কারণ 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, শুধুমাত্র আমডাঙ্গা ব্লকেই কাজ বন্ধ রয়েছে। তার কারণ 1953 সালের যে আইন, সেই আইনের কিন্তু তারা কোনো রকম ভাবে ক্ষতিপূরণ চায় না। অর্থাৎ 2013 সালের নতুন যে আইন হয়েছে, অর্থাৎ কলকাতা থেকে অর্থাৎ একেবারে সেই উত্তরবঙ্গ পর্যন্ত এই রাস্তা সম্প্রসারণ হয়েছে, কিন্তু নদিয়া বা অন্যান্য যে অর্থাৎ যে জেলাগুলো রয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, সেই সমস্ত জেলা যে সমস্ত 2013 সালের আইনে সেখানে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কিন্তু কলকাতার এতটা কাছে, এতটা লাগোয়া, অর্থাৎ তাদের 1956 সালের আইনে টাকা দিচ্ছেন, অর্থাৎ ক্ষতিপূরণের সংখ্যা অনেক, টাকার পরিমাণ অনেকটা কম দেওয়া হচ্ছে। ফলে এলাকার মানুষজন বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, বারংবার জেলা শাসকের সঙ্গে বৈঠক হয়েছেন, কিন্তু কোন রকম সুরা হচ্ছে না। আজকে কিন্তু আবালসিদ্ধি মোড়ে সেখানে কাজ করছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্প্রসারণের কাজ, তখনই এলাকার মানুষজন সেখানে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, 2013 নতুন আইনেই ক্ষতিপূরণ দিতে হবে। এই নিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক জড়ায়, ফলে একটা পরিস্থিতি তৈরি হয়। ফলে বেশ কিছুক্ষণ অবরোধ দেখার পর। বেশ জিয়াউল, ধন্যবাদ। যে আইনি দিক যেগুলো বলছে, সেই আইনি দিকের মধ্যে আমাদের যথেষ্ট বলার আছে। যেগুলো যে আইনি কথা যেগুলো বলছে, পার্সেন্টেজের কথা, ক্ষতিপূরণ নেওয়া হয়ে গেছে, তারা ময়দানে নামছে যাদের কথা, জবরদখলকারী যাদের কথা বলছে, এগুলো আমরা মনে করি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমরা চাইছি 13 আইনে সুষ্ঠুভাবে ক্ষতিপূরণ। 1 তারিখে প্রশাসন যেমন পদক্ষেপ নেবে, আমাদের কমিটির অবস্থান তেমন হবে। আমাদের যে অধিকার 2013 ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী দেওয়ার কথা আইনে বলা হচ্ছে, সেটাকে টোটালি অমান্য করে খামখেয়ালিপনার উপরে ক্ষতিপূরণ দিয়ে এই অধিগ্রহণ কার্যকে সমাপ্ত করতে চাইছে। আমরা জমি দিতে এক্ষুনি ইচ্ছুক, যেহেতু আমাদের পয়সাটা, অর্থটা সম্পূর্ণভাবে সবাইকে বুঝিয়ে জমি নিয়ে সমস্যা আমরা দেখতে পাচ্ছি। যেটা সরকার রায় দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রায় দিয়েছে, সেটা সেই পয়সাটা আমরা পাচ্ছি না। যার কারণে বারবার এই একই জায়গায় নামতে হচ্ছে, আমাদের বাধ্য হচ্ছে। দুয়ারে রিপোর্টার এবার চলে যাব ধূপগুড়িতে। ধূপগুড়িতে নদী থেকে বালি পাথর চুরি, ধূপগুড়ির জলঢাকা নদী থেকে বালি পাথর চুরির অভিযোগ। ওদলাবাড়ির চেল ঘিস নদীতেও বেআইনি খনন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রকি চৌধুরী রয়েছে। রকি, এত ধরপাকড়, এত অভিযান, তারপরেও বালি পাথর তো দেদার চুরি হচ্ছে, কিছুতেই বন্ধ করা যাচ্ছে না বালি পাথর চুরি, কেন? একদম তমসী, তুমি যেমনটা বললে, বারবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কিন্তু টনক নড়ছে না বালি চোরা কারবারিদের। কারণ দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এবং ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত যে জলঢাকা নদী রয়েছে, সেখানে পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে আর্ট রিমুভার এবং পোকলেন মেশিন দিয়ে কিন্তু বালি উত্তোলন করা হচ্ছে। সেখানে বালি উত্তোলন করার পর বড় বড় ডাম্পারে করে ওভারলোডিং করে গ্রামের রাস্তা দিয়ে রাজ্য সড়ক ও জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে, এবং সমস্তটাই ঘটছে পুলিশ প্রশাসন এবং আরটিও নজরের মধ্যে দিয়ে। এমনটাই অভিযোগ করেছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিরোধীরা। আর এর ফলে কিন্তু সমস্যায় পড়বে এলাকা নদী পাড়ের বাসিন্দাদের। কারণ পরিবেশ প্রেমীরা যেটা দাবি করেছে, এভাবে নদীর বুকে বড় বড় গর্ত তৈরি হলে নদী যে কোনো মুহূর্তে কিন্তু তার গতিপথ পরিবর্তন করতে পারে এবং বিপদে পড়তে পারে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। এর পাশাপাশি কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলতে পারে নদী এভাবে বালু খনন করে উত্তোলন করার ফলে। যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ওভারলোডিং গাড়িগুলি দাপিয়ে বেড়াচ্ছে জাতীয় সড়ক, রাজ্য সড়কে এবং গ্রামের রাস্তায়, রাস্তা যেমন ক্ষতি হচ্ছে, তেমন কিন্তু দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে দিন দুপুরে। কিন্তু সম্ভবত এটা আপনার 15 দিন থেকে হচ্ছে, কারণ এটা তো সরকারি বেড, আর সরকারি বেড তো কোনো অসুবিধা নেই, রয়্যালটি মেনে তারা মাল নিয়ে যাচ্ছে। বলছি, এই যে ওভারলোড নিয়ে গাড়িগুলো দ্রুত গতিতে ছুটছে, যখন তখন তো দুর্ঘটনা ঘটতে পারে। এটা আমি বলবো তারা একটু সতর্কভাবে গাড়ি চালাক এবং ট্রাফিক আইন মেনে চলুক। যারা যারা রুলস আছে সেটা ফলো আপ করে তাদের গাড়ি চালাটা ভালো, ওভারলোড না নেওয়াটাই ভালো। এই যে আমি এটা পঞ্চায়েত হিসেবে তাদের সতর্ক করছি যে ব্রিজের। এত গেল ধূপগুড়ির ছবি, এবার জলপাইগুড়ির ছবিটা দেখাই আপনাদের। বালি পাচার বন্ধে অভিযান পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তরে। জলপাইগুড়ির একাধিক নদী থেকে বালি পাচার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বালি বোঝাই ট্রাক্টরের চালককেও।
শান্তনু রয়েছে, সরাসরি চলে যাবো শান্তনুর সঙ্গে। শান্তনু, এর আগেই ধূপগুড়ির ছবিটা দেখলাম যেখানে পাথর বালি দেদার পাচার হচ্ছে, আবার অন্যদিকে জলপাইগুড়িতে সেখানে অভিযান চলছে, অভিযানে গ্রেফতারও হচ্ছে, কিন্তু তারপরেও কি বন্ধ করা সম্ভব হবে এই পাচার? দেখো, গত জানুয়ারি মাস থেকে কিন্তু লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তর। কিন্তু দেখা যাচ্ছে যে নদীগুলোকে মূলত টার্গেট করেছে বালি পাচারকারীরা, জলপাইগুড়ি, পাঙ্গা, করলা, তিস্তা এবং যমুনা, সেই নদীগুলোতে কিন্তু এখনো পর্যন্ত বেআইনি উত্তোলন হচ্ছে এবং এর বিরুদ্ধেই কিন্তু নিয়মিত অভিযানও চালাচ্ছে পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তর। এবং আজকে সকালেও যেটা দেখা গেল, গত জানুয়ারি মাসেও যেটা দেখা গেছে, রমজান আলী নামে একজনকে গ্রেপ্তার করেছিল জানুয়ারি মাসে পুলিশ, তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও নেওয়া হয়েছে। আজকেও ঠিক একই জায়গায় অমরখানা এলাকা, যমুনা নদী, সেখানে অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকজন পালিয়ে গেলে একজন ট্রাক্টর চালককে আটক করে পরে গ্রেপ্তার করা হয় এবং সেই ট্রাক্টরটিকে আটক অভিযান করা হয়। চলছে জানুয়ারি মাস থেকে, গ্রেফতার হচ্ছে, বাজেয়াপ্ত করা হচ্ছে, তারপরেও ছবিটা বদলায় কিনা এখন দেখার সেটাই। ধূপগুড়ি জলপাইগুড়ি ছবি দেখলেন, বালি পাচার, পাথর পাচার অভিযানও চলছে, গ্রেফতারও করা হচ্ছে। আবার মুর্শিদাবাদে, সেখানে আবার রানীনগরে মাটি মাফিয়ার রমরমা, ইটভাটা থেকে দেদার মাটি পাচার হচ্ছে। খবর পেয়ে অভিযানে নামে প্রশাসন, বাজেয়াপ্ত করা হয়েছে 2টি আর্থ মুভার ও 1টি ট্রাক্টরকে। সরাসরি চলে যাব, প্রণব রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, আর্থ মুভার বাজেয়াপ্ত করা হলো, একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হলো, কিন্তু কারা মাথা, এই মাটি মাফিয়া যারা চালাচ্ছেন তারা কারা, তাদের অবধি কি পৌঁছতে পেরেছে পুলিশ? না দেখো, এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের এবং রানীনগর 1 নম্বর ব্লকের যেই ইসলামপুর থানা এলাকা রয়েছে সেই এলাকায় কৃষি জমি কেটে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাফিয়ারা এবং এলাকাবাসীর অভিযোগ বারে বারে বলা হলেও এই মাটি মাফিয়াদের হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে রীতিমতন পানে মেরে ফেলা হবে বলে কিন্তু ভয় দেখাচ্ছে, সেই কারণে তারাও মুখ খুলতে সাহস পায় না। আজকে কিন্তু সকালবেলাতে বিএলআরও, যিনি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক রয়েছেন রানীনগর 1 নম্বর ব্লকে, তারই নেতৃত্বে এক অভিযান চালানো হয় এবং 3টে গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এলাকার মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই চাষের জমিকে তারা মাটি কেটে নিচ্ছে এবং যে চাষযোগ্য জমি সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে আশেপাশের যে সমস্ত জমি তাদের চরিত্র বদল হয়ে যাচ্ছে এবং সে কথাও স্বীকার করেছেন। কিন্তু যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটা কিন্তু বলছে, কারণ পুলিশকে টাকা দিয়ে এই মাটি মাফিয়ারা কাজ করে যাচ্ছে। যদিও বিএলআর আধিকারিক তিনি নিজে বলেছেন যে এই জিনিস বরদাস্ত করা হবে না, যেহেতু চাষের জমি চলছে, এই অভিযান চলবেই, দেখা যাক এরপর কি হয়। এবার দেখাবো পুরুলিয়া শহরের ছবিটা, সেখানে বেআইনি নির্মাণ, পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহুতল। দেখুন, 5 তলা পর্যন্ত করার অনুমতি ছিল পুরসভার, কিন্তু 6 তলা বিল্ডিং হলো কিভাবে, এতদিন কেন কারো নজরে এলো না? এখন প্রশাসন কি করবে, পরবর্তী ব্যবস্থা কি জানাবে? আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে। ইন্দ্রজিৎ, দেখো তমশ্রী, পুরুলিয়ার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে যে বহুতল নিয়ে অভিযোগ আবাসিকদের, তা একেবারেই আদালত অব্দি পৌঁছায় এবং আদালত নির্দেশ দেয় এবং আদালতের নির্দেশ পাওয়ার পরেই পৌরসভা তৎপর হয়েছে এবং কিভাবে এই নির্মাণ হলো 6 তলা এবং 6 তলার অনুমতি ছিল না, সেক্ষেত্রে আবাসিকদের যে সেল ডিড ছিল সেই সেল ডিডের কিছু নিয়ম মানা হয়নি বলে অভিযোগ যেমন আবাসিকদের। পাশাপাশি যে রাস্তা রয়েছে 12 ফুট রাস্তা, সেই 12 ফুট রাস্তা 2 ফুট ড্রেন এবং সেই তার পাশেই যে আবাসন তৈরি হয়েছে সেই আবাসন কিন্তু করা যায় না নিয়ম অনুযায়ী এবং তার ফলেই আদালত নির্দেশ দেয় এবং আদালতের নির্দেশের পরে দেখা যায় পৌরসভা কি পদক্ষেপ নিচ্ছে। বেশ, নজর থাকবে আদালতের নির্দেশের পর কি হচ্ছে, কি ডিসিশন নেওয়া হলো, তারপর কি পদক্ষেপ, অবশ্যই নজর থাকবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মর্গ তৈরি করা হয়েছে, কিন্তু সেই মর্গ এখনো পর্যন্ত খোলা যায়নি, সেখানে এখনো পর্যন্ত ময়নাতদন্ত হয় না, সেখানকার মানুষদের 25 কিলোমিটার দূরে যেতে হয়। এ ছবি দিনহাটা মহকুমা হাসপাতালের। মর্গে কর্মীর অভাব, তাই এখনো পর্যন্ত মর্গ চালু করা যায়নি। কবে মর্গ চালু হবে, কবে এখনো পর্যন্ত কর্মী কবে নিয়োগ হবে জানাবে। আমার সঙ্গে রয়েছে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, কি সাফাই তাদের? হ্যাঁ তমশ্রী, দেখো দিনহাটা মহকুমায় যদি কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে কিংবা পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে, তাদের ময়নাতদন্ত করতে, সেই মৃতদেহের ময়নাতদন্ত করতে কোচবিহার MJN হাসপাতালে যেতে হয়, অর্থাৎ দিনহাটা মহকুমা থেকে 25 কিলোমিটার দূরে। তা সেই সমস্যা দূরীকরণে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দিনহাটা মহকুমা হাসপাতালেই লক্ষ লক্ষ টাকা খরচ করে মর্গ তৈরি করা হয়, অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে, কিন্তু 3 বছর হলো এই কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ময়নাতদন্ত চালু হয়নি।
কেন? কারণ ডোম নিয়োগ করা হয়নি, সেখানে গ্রুপ ডি স্টাফ নেই, যে চিকিৎসক ময়নাতদন্ত করবে সেটা নিয়োগ হয়নি, আর যার ফলে কিন্তু এখনও ময়নাতদন্ত চালু করা যায়নি এবং বাসিন্দাদের সেই আগের যে সমস্যা, সেই সমস্যার মধ্যেই ভুগতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা মৃতদেহ নিয়ে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টমর্টম রুমের সামনে অপেক্ষা করতে হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর অবশ্য বোঝাই যাচ্ছে যে কর্মীর অভাব রয়েছে, সেটা মানছেন হাসপাতাল সুপারও। একটা বিল্ডিং হয়েছে, দুটো পার্ট ছিল, একটা হলো মর্চুয়ারি। তো মর্চুয়ারির পার্টটা চালু আছে, ওখানে মৃতদেহ সংরক্ষণ করা যায়। এবারে পোস্টমর্টম করার জন্য ডোম, গ্রুপ ডি স্টাফ, উপযুক্ত ডাক্তার সব লাগবে। তো সেগুলো কোনোটাই নিয়োগ হয়নি, চাওয়া হয়েছে। যদি হয় তো চালু হয়ে যাবে। এই অন্যান্য জিনিসের দাম অনেক বেশি হলেও টমেটোর দাম অনেকটাই কম, তাই বলে 2 টাকা কেজি। হ্যাঁ, মেখলিগঞ্জে 2 টাকা কেজি টমেটো এত সস্তায় হওয়ায় চিন্তায় রয়েছেন কৃষকরা। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এর কারণ কি? অতিরিক্ত ফলন হয়েছে এই বছর টমেটোর, আর যদি 2 টাকা কেজি দরে টমেটো বিক্রি করতে হয় তাহলে তো চিন্তায় কৃষকরা, কারণ তারা তো লোকসানে যাবেন। তমশ্রী দেখো, একেবারেই মেখলিগঞ্জের হলদিবাড়ি, এই হলদিবাড়ি কিন্তু ব্যাপক পরিমাণে টমেটো চাষ হয় এবং এখান থেকে টমেটো এ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্যেও যায়। কিন্তু এবছর একে তো উৎপাদন বেশি হয়েছে, পাশাপাশি এই যে বাইরে যাওয়া, ভিন রাজ্যে যে টমেটো যাওয়ার চাহিদা, সেই চাহিদা অনেকটাই কমে গিয়েছে। ফলে টমেটোর দাম কিন্তু একদম নিচে চলে এসেছে এবং আজকে হলদিবাড়ি বাজারে 2 টাকা কেজি দরে টমেটো বিক্রি হয়েছে। ফলে কৃষকদের মাথায় হাত। তাদের যেটা বক্তব্য, এই টমেটো চাষের যে খরচ এবং তারপর জমি থেকে এই বাজারে আনার যে খরচ, সব মিলিয়ে এই 2 টাকা কেজি দরে বিক্রি করলে সেই খরচ উঠবে না। ফলে দিশেহারা কিন্তু এই টমেটো চাষিরা। তাদের বক্তব্য, গোটা বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে নজর দিক, যাতে টমেটো চাষিরা তাদের এই খরচ তুলতে পারে। তমশ্রী। বেশ শুভঙ্কর। গতবার তো এই সময় প্রচণ্ড চাহিদা ছিল। আচ্ছা, এই বছর 2025 সালে এমন অবস্থা, মানে 2 টাকা 8 টাকা কিলো হলদিবাড়ি মার্কেট ছিল, বাইরে কোনো মাল যাচ্ছে না। গতবারে 2024 সালে এইরকম সময় 18 টাকা 20 টাকা কিলো ছিল, আর হলদিবাড়িতে আজকের ডেটে, আজকে 2025-এ 2 টাকা 2.5 টাকা কিলো। এখন কৃষক কী করবে?